আজকের এপিসোডে আপনারা দেখবেন আমাদের কাফেরগাঁও থেকে বেরোনোর পর সবথেকে সিনেম্যাটিক এবং সবথেকে রঙিন কিছু সাইট সিন এবং তার সঙ্গে রাতে এক অসাধারণ সুন্দর হোমস্টেতে থাকার অভিজ্ঞতা। তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন কিন্তু। সো ওয়েলকাম ব্যাক টু এপিসোড 3 অফ আওয়ার অফবিট কালিম্পং সিরিজ। আগের এপিসোডে আপনারা দেখেছিলেন আমরা কাফেরগাঁও থেকে অপূর্ব সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখেছিলাম এবং সেই মন ভোলানো চেরি ব্লসম গার্ডেন দেখেছিলাম। আজকে আমরা যাচ্ছি কাফেরগাঁও থেকে আরেকটি অপরূপ সুন্দর পাহাড়ি গ্রামে। গ্রামটির নাম কোলেখাম, আর তার মাঝে থাকছে বেশ কিছু সুন্দর সাইট সিন। লোলেগাঁও পার্ক, সেই ভাইরাল ডাবলিং ভিউ পয়েন্টের গ্লাস ব্রিজ, আর সেই ঝলমলে ফুলে সাজানো এবং মাছেদের সমাগমে ভরা নোকদারা লেক। কাফেরগাঁও থেকে বেরিয়ে আমরা মাত্র 20 মিনিটের মধ্যেই পৌঁছে গেলাম লোলেগাঁও পার্কে। এখানে মাথা পিছু 20 টাকা করে টিকিট দিয়ে ঢুকলাম। যদিও তখন আকাশে বেশ মেঘ করেছিল, তাই খুব রোদ্দুরের আলোতে প্রকৃতি দেখা গেল না, তবুও পার্কটা কিন্তু অসাধারণ সুন্দর। পার্কের মধ্যে রয়েছে কয়েকটি অত্যন্ত ফটোজেনিক স্পট। সব থেকে বেশি ক্রাউডেড ছিল আই লাভ লোলেগাঁও লেখা জায়গাটিতে, এবং তার আশেপাশে অনেকগুলো সুন্দর ছোট ছোট স্পট রয়েছে যেখানে কিন্তু বসে কিছুক্ষণ সময় কাটানোও যায় এবং ছবিও তোলা যায়। পার্কটি যথেষ্ট বড় এবং সেটিকে ভালো করে ঘুরে দেখার জন্য কিন্তু প্রায় আধা ঘন্টা মতন সময় লাগবে। এছাড়াও পার্কটি অত্যন্ত ওয়েল মেইনটেইনড এবং ডাস্টবিন হিসেবে কিন্তু এখানে ইকো ফ্রেন্ডলি ঝুড়ির মতন কিছু জিনিস ব্যবহার করা রয়েছে। পার্কটিতে কোথাও কোনো নোংরা, কোনো প্লাস্টিক বা কিছু ময়লা আমরা পড়ে থাকতে দেখিনি। এই পার্কটিতে আমার সব থেকে পছন্দের জায়গা হচ্ছে এই গাছের গায়ে লাগানো ট্রি হাউস বলবো না, তবে কাছাকাছি কিছু একটা স্পট যেখান থেকে খুব সুন্দর ভিউও পাওয়া যাচ্ছিল এবং ওখানে দাঁড়ালে কিন্তু খুব সুন্দর ছবিও আসছিল। এরপর আমরা গেলাম ইন্টারনেটে অত্যন্ত ভাইরাল সেই গ্লাস ব্রিজ, যেটা ডাম্বলিং ভিউ পয়েন্ট নামে বিখ্যাত। এই জায়গাটা ছিল অত্যন্ত এস্থেটিক, এক্সট্রিমলি ফটোজেনিক আর খুব 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 সুন্দর। এত কালারফুল এই জায়গাটি যে গেলে এক নজরে কিন্তু মন ভালো হয়ে যেতে বাধ্য। এই গ্লাস ব্রিজে ওঠার আগে টিকিট কাউন্টার পড়বে এবং সেখানে মাথা পিছু 20 টাকা করে টিকিট দিয়ে কিন্তু এই গেটটি দিয়ে ঢুকতে হবে। ডাবলিং ভিউ পয়েন্ট থেকে পাহাড়ের ভিউটা কিছুটা এরকম। গ্লাস ব্রিজে ওঠার আগে নিচে রয়েছে 360 ডিগ্রি ভিউ পয়েন্ট ক্যাফে। এটি একটি অত্যন্ত সুন্দর ছোট্ট একটা ক্যাফে, এর সঙ্গে বসার জায়গা এবং পাশে দুটো সুন্দর দোলনাও কিন্তু রয়েছে। আর এই ওপরেই দেখা যাচ্ছে গ্লাস ব্রিজ। এই দোলনাগুলোয় বসে অনেকটা সময় আমরা কাটিয়েছিলাম। এত সুন্দর এই জায়গাটি, এবং এখানে কিন্তু চেয়ার টেবিল রয়েছে এবং সেখানে বসে খাওয়া দাওয়াও করা যেতে পারে। এরপর আমরা উঠে গেলাম গ্লাস ব্রিজটা দেখার জন্য। আর এই হলো সেই ভাইরাল গ্লাস ব্রিজ। জায়গাটি খুব সুন্দর। গ্লাস ব্রিজটা কিন্তু মাটি থেকে খুব একটা উঁচু নয়, কিন্তু ফটো তোলার জন্য জায়গাটা খুব সুন্দর এবং এখানে ফটো তোলার জন্য রীতিমতো লাইন দিতে হচ্ছিল। অনেকক্ষণ আমরা ওয়েট করার পর জায়গাটা ফাঁকা হয়। আর এখানে উল্টো দিকেই রয়েছে আরেকটি সুন্দর জায়গা, এখানেও বসা যায় এবং ছবি তোলা যায়। এই জায়গাটা মেইনলি ছবি তোলার জন্য বা ভিডিও বানানোর জন্য কিন্তু কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে। এটা ন্যাচারালি পাহাড়ের স্পট নয়, তাই বলা যেতেই পারে এই জায়গাটা আসলেই ইনস্টাগ্রাম পারফেক্ট। ডাবলিং ভিউ পয়েন্ট থেকে নোকদারা লেক যাওয়ার ডিস্টেন্সটা কিন্তু অনেকটা। আমাদের প্রায় 2 থেকে 2.5 ঘন্টা লেগেছিল শুধুমাত্র নোকদারা লেক পৌঁছতে। এবং এই রাস্তাটা শুরুর দিকে খুব সুন্দর হলেও পরের দিকে কিন্তু আমরা গিয়ে পৌঁছালাম একেবারে ভাঙাচোরা একটা রাস্তায়। আমার এই অফবিট কালিম্পং সিরিজের ভিডিওগুলো যদি ভালো লাগছে বা হেল্পফুল লাগছে, তাহলে কিন্তু অবশ্যই ভিডিওগুলোকে লাইক করবেন এবং চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতেই হবে, যাতে আমি আরও উৎসাহ পাই এরকম সুন্দর অফবিট কিছু লোকেশনে যাওয়ার এবং সেইখানকার ভিডিও আপনাদের সঙ্গে তুলে ধরার। এছাড়াও কোনো জায়গা বা কোনো স্পট নিয়ে কোনো প্রশ্ন বা কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্ট বক্স তো থাকছি, সেখানে নিজেদের প্রশ্ন তুলে ধরুন এবং আমি আপনাদের সমস্ত প্রশ্নেরই কিন্তু উত্তর কমেন্টেই দিয়ে দেবো। এবার আরও একটি ইম্পর্টেন্ট ইনফরমেশন দিয়ে দিই। আমরা কিন্তু গাড়িটাও হোমস্টের সঙ্গে একবারই বুক করে নিয়েছিলাম। আমাদের গাড়িটা বুক ছিল 5 দিনের জন্য, একেবারে শিলিগুড়ি থেকে পিক আপ এবং শিলিগুড়িতেই ড্রপ ইনক্লুডেড ছিল। পার ডে
আমাদের এই গাড়িটা একটা লোকেশন থেকে আরেকটা লোকেশনে পৌঁছানো এবং রাস্তায় সমস্ত সাইট সিইং করানো, এই সব মিলিয়ে দিন প্রতি 4,000 টাকা করে চার্জ করেছিল। এটি একটি বোলেরো ছিল এবং আমরা 6 জন গিয়েছিলাম, কমফোর্টেবলি বসতে পেরেছি এবং ড্রাইভার কিন্তু ভীষণ ফ্রেন্ডলি এবং ভালো ছিল। এই বলতে বলতেই আমরা এসে পড়লাম সেই ভাঙাচোরা রাস্তাটায়, এবং এই ভাঙাচোরা রাস্তাটা কিন্তু কিছুক্ষণের নয়, বেশ 45-50 মিনিট মতন আমরা এরকমই ভাঙাচোরা রাস্তার মধ্যে দিয়ে গিয়ে পৌঁছেছিলাম নোকদারা লেকে। এই দিন আমাদের মোট 3টি সাইট সিন ছিল এবং এই লাস্টের সাইট সিনটা এত লেট হয়েছিল নোকদারা লেক দেখতে এবং দেখে ফিরতে যে আমাদের কোলেখাম পৌঁছতে প্রায় বিকেল হয়ে গিয়েছিল। শেষমেশ এসে পৌঁছলাম আজকের শেষ সাইট সিন স্পটে, নোকদারা লেক। এখানে কিন্তু মাথাপিছু 20 টাকা করে টিকিট পড়ে এবং পার্কিং এর জন্য আলাদা করে 30 টাকা দিতে হয়। তবে এখানে পার্কিং এর জায়গাটা বেশ বড় এবং খুবই সুন্দর। নোকদারা লেক খুব সুন্দর করে সাজানো, বাঁধানো এবং শান্ত একটি লেক, এবং এখানে কিন্তু একটা প্রপার পাবলিক ওয়াশরুম রয়েছে যেটা ইউজেবল এবং বেশ পরিষ্কার। লেকটি অনেকটাই বড়, তাই হেঁটে পুরোপুরি ঘুরতে প্রায় 40 মিনিট মতন সময় লাগে। এই ওপরটায় একটা সুন্দর বসার জায়গাও কিন্তু ছিল। তবে আমি আটকে গেছিলাম এখানে সুন্দর পাহাড়ি ফুলগুলোকে দেখে। এই ফুলগুলো এত ওয়েল মেইনটেইনড এবং অবিশ্বাস্যভাবে খুবই ক্লিন। রাস্তায় একটা পাতা অবধি পড়ে থাকতে আমরা দেখিনি, এত সুন্দর করে সাজানো এবং মেইনটেইন করা। তবে এই লেকের প্রধান আকর্ষণ হচ্ছে এই মাছগুলো। ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে শুধুমাত্র এদেরকেই যেন দেখা যায়। একদিকে এক গতিতে কি সুন্দর করে এরা ছুটে চলেছে, এবং এদেরকে খাবার দাওয়ারও কিন্তু এখানে ব্যবস্থা আছে। আমরা জানতাম না, তাই আমরা কিন্তু ওদের জন্য কোনো খাবার নিয়ে আসিনি, তবে এখানে কিন্তু খাবার দেওয়া যায়। এই নোকদারা লেকের পাশেও কিন্তু 2-1টি চেরি ব্লসমের গাছ ছিল এবং সেটিতে বেশ অনেকটাই কিন্তু ফুল ফুটেও ছিল। এই গাছগুলিকে দেখে আবারও লেকের পাশ দিয়ে আমরা হাঁটা শুরু করি এবং পুরো লেকটাই ঘুরে দেখি। এই লেকে কিন্তু বোটিং করারও ব্যবস্থা আছে। আমরা যতক্ষণে পৌঁছেছিলাম তখন প্রায় দুপুর গড়িয়ে বিকেল হতে চলেছে, তাই এখানে কিন্তু তখন বোটিং বন্ধ হয়ে গেছিল, আমরা বোটিং করিনি। তবে আপনারা এখানে বোটিং কিন্তু করতেই পারেন। নোকদারা লেক দেখে আমরা রওনা হয়ে কোলেখামের পথে। এবার বলে রাখি, কোলেখাম যাওয়ার পথে পড়ে নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্ক, এবং এই ন্যাশনাল পার্কের ভেতর দিয়ে কিন্তু কোলেখাম যাওয়ার রাস্তা। তাই কোলেখাম যাওয়ার পথে এখানে কিন্তু মাথা পিছু করে 20 টাকা ওরা নেয় শুধুমাত্র এই ন্যাশনাল পার্কটা ক্রস করানোর জন্য। অবশেষে আমরা এসে পৌঁছলাম আজকের গন্তব্য কোলেখামে। তখন অলরেডি সন্ধে হয়ে গিয়েছিল এবং আমাদের হোমস্টের নাম সাইলেন্ট ভ্যালি হোমস্টে। সমস্ত কন্ট্যাক্ট আমি স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে মেনশন করে দিলাম। তখন অলরেডি রাত হয়ে গেছিল বলে বাইরের সৌন্দর্যটা অতটা ভালো করে না বোঝা গেলেও দিনের বেলায় যেটি কতটা সুন্দর লাগতে পারে তার একটা আন্দাজ আমরা করতে পারছিলাম। হোমস্টেতে পৌঁছেই আমরা সবার আগে চলে গিয়েছিলাম খাওয়ার জায়গায়, কারণ লাঞ্চের টাইম পেরিয়ে গেলে ওরা কিন্তু আমাদের জন্য লাঞ্চ রেখে দিয়েছিল এবং আমরা ওই সন্ধেবেলাতেই গিয়ে গরম গরম লাঞ্চ কিন্তু একেবারে রেডি পেয়েছিলাম। সকালবেলাতেই হোমস্টে থেকে ফোন করে ওরা জিজ্ঞেস করে নিয়েছিল যে আমরা ডিমের কারি খেতে চাই না অমলেট, এবং আমাদের কথা অনুযায়ী ওরা কিন্তু অমলেট রেডি করে রেখেছিল। আমাদের লাঞ্চে ছিল ভাত, ডাল, আলুর চোখা, রাইস, শাক, লেবু, লঙ্কা, পেঁয়াজ, এগুলো তো স্যালাডে ছিলই, এবং তার সঙ্গে পাঁপড় আর অমলেট। এবার আসি কোলেখাম সাইলেন্ট ভ্যালিতে আমাদের পার ডে থাকা খাওয়া মিলিয়ে খরচ কিরকম পড়েছিল তা নিয়ে। আমরা 6 জন গেছিলাম এবং থাকা খাওয়া মিলিয়ে আমাদের প্রতিজন বাবদ পড়েছিল 1200 টাকা করে। লাঞ্চ সেরে আমরা একটু হোমস্টের বাইরেটা হেঁটে ঘুরে দেখছিলাম। যেটা আগেই বলেছিলাম, এই হোমস্টের লাইটিংটা খুবই এস্থেটিক ছিল এবং সেই সন্ধ্যেবেলায় অপূর্ব সুন্দর লাগছিল। চারিদিকটা যখন অন্ধকার তখন আমাদের হোমস্টের সামনে এই ওয়ার্ম লাইটিংটা কিন্তু একদম অন্যরকম একটা অনুভূতি এনে দিচ্ছিল। কিছুক্ষণ এখানে দাঁড়িয়ে সময় কাটানোর পরেই হোমস্টে থেকে ওরা বলে যে এখানে কাছে যেহেতু নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্ক রয়েছে, এখানে জন্তু জানোয়ারের উপদ্রব সেরকমভাবে না থাকলেও একেবারে যে কখনো আসে না চিতা বা অন্য ধরনের জানোয়ার তা নয়, তাই আমাদেরকে ঘরে ঢুকে যেতে বলেছিল। এবার আপনাদের সঙ্গে রুম ট্যুরটা শেয়ার করে দিই।
আমাদেরকে দুটো ঘর দিয়েছিল। একটা এই ডাবল বেডরুমটা যেটা এখন দেখতে পাচ্ছেন, এখানে দুজন কমফোর্টেবলি থাকা যায়, এবং এছাড়া ছিল আরেকটা 4 বেডরুম যেখানে বাকি 4 জন আমরা ছিলাম। এই ঘরের লাইটিংগুলো খুব সুন্দর। এই ধরনের ল্যাম্প আমি অন্য হোমস্টেগুলোতে দেখিনি, এবং ঘরের প্রেজেন্টেশন, ডেকোরেশন সবটাই কিন্তু খুব সুন্দর ছিল। এখানে কিন্তু সবকটা ঘরে আলাদা করে দেওয়া রয়েছে ইলেকট্রিক কেটেল। ঘরগুলোতে অনেকগুলো প্লাগ পয়েন্ট রয়েছে এবং এই বড় বড় জানলাগুলো, যেখান থেকে খুব সুন্দর ভিউ পাওয়া যায়। এই দুটো ঘরের মধ্যে কিন্তু রয়েছে একটা কমন ব্যালকনি, যেটা থেকে খুব সুন্দর ভিউ পাওয়া যায়। তবে এখন অন্ধকারে কিছুই বোঝা যাচ্ছে না বলে পরের দিন সকালেই দেখাবো। আর এটা হচ্ছে সেকেন্ড রুমটা। এই রুমটা আরো অনেকটাই বড়। এখানে দুটো ডাবল বেড রয়েছে, তবে বেডের সাইজগুলো আমাদের কাফেরগাঁওয়ের ঘরের বেডের সাইজের থেকে তুলনামূলকভাবে ছোট, তবে দুজন স্বাচ্ছন্দ্যে শোয়াই যায়। এবং এই বেডগুলো খুব সুন্দর করে ডেকোরেট করা ছিল। প্রেজেন্টেশনগুলো আমার খুব ভালো লেগেছিল ওদের এই রুমের। এখানেও কিন্তু প্লাগ পয়েন্ট, ইলেকট্রিক কেটেল সবটাই অ্যাভেলেবেল। বসার আলাদা করে জায়গাও দেওয়া রয়েছে, এবং এই রুমের সঙ্গেও কিন্তু একটা সুন্দর জানলা রয়েছে। এখানে আরও একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন দিয়ে রাখি, পাহাড়ি গ্রামগুলোয় কিন্তু সব জায়গায় মিনারেল ওয়াটার পাওয়া যায় না। বেশিরভাগ জায়গায় আরও ওয়াটারগুলো কিন্তু সিল করে বিক্রি করে, তাই আপনারা যেখান থেকে পারবেন মিনারেল ওয়াটার কালেক্ট করে নেবেন। ওয়াশরুমে কিন্তু ওয়াশ বেসিন, আয়না, জুতো, গিজার, কোমর থেকে শুরু করে সমস্ত রকম ফেসিলিটিস অ্যাভেলেবেল ছিল। ওয়াশরুমটা খুব বড় না হলেও খুব পরিষ্কার এবং টিপটাপ ছিল। রাত্রেবেলা ব্যালকনি থেকে ভিউটা কিছুটা এরকম, পুরোটাই অন্ধকার, তেমনভাবে কিছুই কিন্তু দেখা যায় না। ওই 2-4টে দূরের পাহাড়ে ঘরের লাইটগুলো শুধুমাত্র দেখা যাচ্ছে, এছাড়া কিন্তু পুরোটাই অন্ধকার। এরপর আমাদের ইভিনিং কফি এবং পকোড়া চলে আসে। অতবেলায় ভাত খেয়ে আমাদের খুব একটা পকোড়া খাওয়ার ইচ্ছে না থাকলেও ওরা দিয়ে গেছিল, এবং পকোড়াটা মোটামুটি খারাপ ছিল না খেতে। এই দিনেও আমরা কিন্তু সন্ধেটা কফি পকোড়া খেয়ে আড্ডা দিয়ে কিন্তু কাটিয়ে দিয়েছিলাম। এরপর ডিনারের সময় হয়ে যায়, এবং ওরা ডিনারে আমাদেরকে দিয়েছিল রুটি, ভাতও অপশনে রয়েছে, তার সঙ্গে চিকেন, এবং যারা চিকেন খায় না তাদের জন্য কিন্তু ছিল পনির। রান্নাগুলো অসাধারণ হয়েছিল। সেদিন ভীষণ টায়ার্ড ছিলাম বলে ডিনারের ভিডিও আমার আর আলাদা করে তোলা হয়নি, তবে রান্নাগুলো কিন্তু সত্যি খুব ভালো ছিল। এরপর দেখা হচ্ছে একেবারে পরের দিন সকালবেলায়। পরের দিন সকালে আমরা আমাদের হোমস্টের ব্যালকনি থেকে কিছুটা এরকম ভিউ পেয়েছি। অপূর্ব সুন্দর ভ্যালি ভিউ ছিল। এখান থেকে কাঞ্চনজঙ্ঘাও দেখা যায়, তবে ওই দিকটা মেঘ করে থাকায় কাঞ্চনজঙ্ঘা সেদিন দেখা যাচ্ছিল না। তবে এই ভ্যালির ভিউটা খুব সুন্দর ছিল। আমরা সকালে এখানেই বসে চা খেয়েছি এবং এই ভিউটা কিন্তু এনজয় করেছি। আর যে ব্যালকনিটার কথা বলছিলাম, এইটাই হচ্ছে সেই ব্যালকনি। ব্যালকনিটা খুব সুন্দর, কোজি, এবং দুটো ঘরের কিন্তু এটা কমন ব্যালকনি। দুটো ঘর থেকে এই ব্যালকনিটা কিন্তু অ্যাক্সেস করা যায়। বেশ অনেকক্ষণ ধরে এই ভিউটা বসে উপভোগ করার ইচ্ছা থাকলেও আমাদের কিন্তু সেই সময়টা ছিল না, কারণ সেদিন আমাদের ছাঙ্গে ফলসের সাইট সিন ছিল, এবং ছাঙ্গে ফলস কোলেখাম থেকে খুব কাছে হলেও ছাঙ্গে ফলসে প্রায় 1 কিলোমিটার ট্রেক করে নামতে হয় এবং উঠতে হয়, তাই তাড়াতাড়ি চলে গিয়েছিলাম ব্রেকফাস্ট করতে। সেদিন ব্রেকফাস্টে ছিল ওয়াই থুপ্পা অথবা লুচি তরকারি, যে যেটা সিলেক্ট করবে। আমরা কয়েকজন ওয়াই খেয়েছিলাম এবং কয়েকজন খেয়েছিলাম লুচি তরকারি। তবে ওদের সবথেকে বড় স্পেশালিটি হলো ডাইনিং হলটা থেকে ব্রেকফাস্ট করতে করতে এই সুন্দর পাহাড় উপভোগ করা। যদি কাঞ্চনজঙ্ঘার ভিউ থাকতো তাহলে এখান থেকে বসে একেবারে কাঞ্চনজঙ্ঘা কিন্তু সোজাসুজি দেখা যায়। পুরি তরকারিটাও কিন্তু খুব ভালো ছিল খেতে, এবং যারা পুরি তরকারি খেয়েছিল তারা ওদের সত্যি খুব প্রশংসাও করছিল। যদিও আমি ওয়াই খেয়েছিলাম, আমি পুরি তরকারি খাইনি, তবে ওদের কোয়ান্টিটি এবং কোয়ালিটি দুটোই কিন্তু যথেষ্ট ভালো। হোমস্টের সামনেটা এতটাই সুন্দর, আগের দিন তো আমরা অন্ধকারে দেখেছিলাম, তাই ব্রেকফাস্ট করে কিছুটা সময় রেখেছিলাম এই হোমস্টেটা বাইরে থেকে সুন্দর করে দেখার জন্য, এবং রোদের আলোয় অপূর্ব সুন্দর লাগছিল হোমস্টেটা। এই পাহাড়ি হোমস্টের কালারগুলো এত ভাইব্রেন্ট হয়, এবং সামনে এই ফুলের বাগান দিয়ে সাজানো থাকে, আমার এত ভালো লাগে। এবং এই পাশের ঘরগুলো কিন্তু এই সাইলেন্ট ভ্যালি হোমস্টের আন্ডারেই পড়ে। আমি ওদের কন্ট্যাক্ট নাম্বারটা ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করে দিয়েছি, যদি কেউ বুক করতে চান তাহলে ওইখান থেকে কিন্তু বুক করতে পারেন। আর ঠিক এর ওপরে কিন্তু জঙ্গল উঠে যাচ্ছে। ব্রেকফাস্ট শেষ করে দ্রুত গতিতে রেডি হয়ে আমরা সাইলেন্ট ভ্যালি হোমস্টে থেকে চেক আউট করে বেরিয়ে পড়ি ছাঙ্গে ফলসের ট্রেকিংয়ের উদ্দেশ্যে।
আজকের পর্বটা ছিল এই অবধি। আগামী এপিসোডে থাকছে ছাঙ্গে ফলসের পুরো ট্রেকিং এর টিপস, আমাদের ট্রেকিং এর এক্সপিরিয়েন্স এবং থাকছে আরো একটা ফেমাস পাহাড়ি গ্রামের গল্প। এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।